নাকি দেখা যায় না? স্যার দেখা যায় এখন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, লাস্ট টাইম পর্যন্ত আমরা যতদূর পড়ছিলাম সেটা হচ্ছে অর্ডার ওয়ানে গেছিলাম আমরা, তাই না? অর্ডার ওয়ান পড়তেছিলাম না? জি স্যার। অর্ডার 1 শেষ করছিলাম স্যার। না, শেষ করি নাই। অর্ডার ওয়ানে কিছু অংশ বাকি আছে। না, অর্ডার 1 এর হচ্ছে রুল 10 আর রুল 30 পড়াইছিল, আর পড়ান। রুল 9 পড়াইছি না? রুল 9ও তো পড়াইছি। হ্যাঁ স্যার, শিখেছি। রুল 9, 10 আর হ্যাঁ, 13। এক্স্যাক্টলি, এগুলো পড়াইছে। এখন আমাদের অর্ডার ওয়ানের একটা রুল বাকি আছে, সেটা হচ্ছে 8 নম্বর রুল। এটা ইম্পর্টেন্ট রুল, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। রিটেনে একবার প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, আর হচ্ছে প্রিলিতে প্রশ্ন আসছে ম্যাক্সিমামই তোমার হচ্ছে বারে। তো এটাতে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে, আহ আমরা মনে করো যে একটা অঞ্চলে অনেকগুলা লোকের একটা বিষয়ের উপর একটা রেমেডি আছে। তো সবাই মিলে মনে করো একটা অঞ্চলে হিন্দুদের একটা অঞ্চল, হিন্দু আছে আমাদের ভিতরে কেউ নাই না? ওকে, জয় আছে। হিন্দুদের মনে করো। আর ও আমি হ্যাঁ, তো জয়। হিন্দু। ওকে ওকে, সরি জয়। তো মনে করো যে একটা অঞ্চলে হিন্দুদের বসবাস। এখন হিন্দুদের বসবাস যদি হয়, তো তাদের মন্দির থাকবে, যেমন মুসলিমদের মসজিদ থাকে। তো মনে করো ওই মন্দিরটাতে তো সবারই যাওয়ার অধিকার আছে, সব হিন্দুদের যাওয়ার অধিকার আছে, আছে না? তো এখন অনেক সময় দেখা যায় আমাদের সোসাইটিতে একটা ক্লাস অফ একটা ক্লাস অফ পিপলকে বলে যে আপনারা এই এই মসজিদ এই এই ইয়েতে ঢুকতে পারবেন না, এই মন্দিরে ঢুকতে পারবেন না। সাপোজ একদম লোয়ার কাস্ট, যেটা হিন্দুদের লোয়ার কাস্ট কোনটা জয়? একদম লোয়েস্ট যে কাস্টটা, শূদ্র। শূদ্র শূদ্র। স্যার। শূদ্র যায়, সাপোজ বললো যে এখানে যারা শূদ্র আছে, শূদ্ররা এই মন্দিরে ঢুকতে পারবে না। এখন শূদ্র তো একজন না, শূদ্র কতজন? শূদ্র মনে করো সেখানে আছে প্রায় 1000 লোক শূদ্র ওই অঞ্চলে। এখন এই 1000 লোকের নাম কি তুমি হচ্ছে একটা প্লেন্টের ভিতরে পার্টি হিসাবে লিখে মামলা করবা? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বলো। না স্যার। না স্যার, শুধু ওই গোষ্ঠীর নাম লিখে দিলেই তো হবে। হ্যাঁ, তখন যেটা করা যায় সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট করা যায়। রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে হচ্ছে আরেকজনের পক্ষ থেকে বা অনেকগুলো মানুষের পক্ষ থেকে তোমার যখন একজনের নাম ব্যবহার করে বা 10 জনের নাম ব্যবহার করে বা 5 জনের নাম ব্যবহার করে একটা মামলা করা হয়, সেটাকে বলা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ স্যুট। তো কনসেপ্টটা বুঝতে পারছো, তাই তো? আই হোপ কনসেপ্টটা বুঝতে পারছো তোমরা। এখন কনসেপ্টটা যদি বোঝো তাহলে তোমার এখানে আমরা একটু ডিটেইলে যাব। তো রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে হচ্ছে এমন একটা মামলা বা এমন একটা স্যুট, যেই স্যুটে বেসিক্যালি তোমার অনেকগুলা লোকের পক্ষ থেকে একজন মানুষ একটা স্যুট ফাইল করে, সেটাকে বলে কি? রিপ্রেজেন্টেটিভ স্যুট। ওকে, তো এতদূর তো নিশ্চয়ই বুঝছো, এটা তো একদম কমন সেন্সের ব্যাপার। এখন ব্যাপার যেটা সেটা হলো, রিপ্রেজেন্টেটিভ স্যুট করতে হলে কি কি জিনিস জরুরি, জিনিস একদম বেসিক যে সব জিনিসগুলা, সেগুলো একটু আমরা দেখি। তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো, তোমার একটা রিপ্রেজেন্টেটিভ স্যুট করতে হলে অনেকগুলো ব্যক্তি থাকতে হবে, নিউমারাস পার্সনস, এবং এই অনেকগুলো ব্যক্তির ইন্টারেস্ট থাকতে হবে, সেম ইন্টারেস্ট ইন স্যুট। মানে কি, এই যে ঘটনাতে নিউমারাস ব্যক্তি কারা? নিউমারাস ব্যক্তি হচ্ছে শূদ্র পিপল। শূদ্র পিপলদের ইন্টারেস্ট কোথায় আছে? অবশ্যই সবার ইন্টারেস্ট আছে, আছে না? আছে। ওয়ান অর মোর অফ সাচ পার্সনস, এদের মধ্যে থেকে এক অথবা একের অধিক ব্যক্তি মামলাটা করতে পারে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট। তার মানে দেখো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুট করতে হলে কোর্টের পারমিশন লাগবে না লাগবে না? লাগবে স্যার। লাগবে। সো তার মানে তুমি চাইলেই অনেকগুলো মানুষের পক্ষ থেকে একজন গিয়ে মামলা করবা, এটা হবে না। কোর্ট যদি পারমিট করে তবেই করতে পারবা তুমি। ওকে, তো উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট, সু অর টু বি সুড অর মে বি ডিফেন্ডেড ইন সাচ সুট অন বিহাফ অফ অর ফর দ্য বেনিফিট অফ অল পার্সনস হু ইন্টারেস্টেড। সো এটা খুব কমন সেন্স। তার মানে এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোর্টের পারমিশন। সো কোর্টের পারমিশন নিয়ে একের অধিক ব্যক্তির পক্ষ থেকে এক বা একাধিক ব্যক্তি মামলা করতে পারে অথবা মামলায় ডিফেন্ডেড হতে পারে। ডিফেন্ডেড হতে পারে মানে কি বলতো? ডিফেন্ডেড কিভাবে হতে পারে? আচ্ছা, তাহলে এই ঘটনাটা একটু উল্টায় দাও। মনে করো ওই এলাকার অনেকগুলো শূদ্র মানুষ, তারা একদিন মন্দিরে ঢুকছে, মন্দিরে ঢুকছে পূজা দেওয়ার জন্য। তো ওইখান থেকে তোমার তাদেরকে খেদাই দিছে। এখন পাওয়ারফুল যারা, তারা
নিজে থেকে গিয়ে আবার ওই শূদ্রদের বিরুদ্ধেই মামলা করছে। মনে করো বললো যে অজ্ঞাতনামা মামলা দিল শূদ্র যতগুলো আছে সবার নাম। তাহলে এইখানে সমস্ত শূদ্র এখানে কি ওই অঞ্চলে সমস্ত শূদ্রদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, হয়েছে কি হয় নাই বলো? এখন এটা কি বুদ্ধিমানের কাজ হবে সবাই মিলে গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দেবে? এটা কি বুদ্ধিমানের কাজ, নাকি এদের মধ্যে থেকে সব থেকে যে বুদ্ধিমান ব্যক্তি বা সব থেকে যে কম্পিটেন্ট ব্যক্তি তাকে কোর্টে পাঠানো, কোনটা বুদ্ধিমানের কাজ? তার একজন কম্পিটেন্ট ব্যক্তিকে পাঠানো বুদ্ধিমানের কাজ হবে। পাঠানো। তো তার মানে একের অধিক ব্যক্তির পক্ষ থেকেও মামলা করা যেতে পারে, অথবা একের অধিক ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হয় তাদের পক্ষ থেকে একজনকে পাঠায় মামলা লড়াও যেতে পারে বা ডিফেন্ডও করা যেতে পারে। এই দুই ক্ষেত্রেই এটাকে একটা রিপ্রেজেন্টেটিভ স্যুট বলা যাবে। তো তার মানে রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে যে তুমি স্যুট করবা, ইটস নট লাইক দ্যাট। তুমি স্যুট তোমার বিরুদ্ধে যদি হয় বা একের অধিক লোকের বিরুদ্ধে যদি হয়, তার মধ্যে থেকে একজনকে তোমার ডিফেন্ডেন্ট হিসেবে নির্বাচন করাও হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুটের একটা অংশ। বোঝা গেল স্যার? মানে দুই পক্ষ থেকে চিন্তা করতে হবে আমাদের, প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্ট দুই রকমই হওয়া যায় রিপ্রেজেন্টেটিভে। ওকে, আচ্ছা। তো তার মানে এখন কোর্ট যদি পারমিশন দেয় তবেই তুমি তোমার হচ্ছে এই প্রসেসে আগাইতে পারবা। তারপরে যেটা হবে, যদি তুমি মামলা করো তাহলে তুমি যেহেতু প্লেন্টিভ, তোমার খরচে তোমার এই মামলার যত লোক আসছে তাদের বিরুদ্ধে তোমার সমন জারি করতে হবে। তার মানে সমনের খরচ কে দেবে এই মামলাতে? রিপ্রেজেন্টেটিভ সুটে সমনের খরচ কে দেবে? সবাই মিলে দিবে। প্লেন্টিভ দেবে, মানে সবাই মিলে দেবে। যদি একাধিক লোক মিলে মিলে মামলা করো তোমরা, তার মানে সবাই যারা মিলে যারা এখানে ইন্টারেস্টেড ছিল সবাই দিবে। সবাই মিলে ইয়ের খরচটা দেবে। আচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি সেটা সার্ভ করতে পারো, নিজে গিয়ে সার্ভ করে আসতে পারো, অথবা তোমার যেভাবে হোক সেভাবে সার্ভ করতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুটের বেসিক যে নেসেসিটি সেই জিনিসটা হচ্ছে তোমার অনেক ব্যক্তি থাকতে হবে, তাদের একটা বিষয়ের উপর ইন্টারেস্ট থাকতে হবে, তাদের মধ্যে থেকে এক বা একাধিক ব্যক্তি সেখানে লড়বে অথবা তোমার ডিফেন্ডেড হবে, আর কোর্টের পারমিশন লাগবে। এই চারটা জিনিস। এবং 5 নম্বর যে জিনিস সেটা হচ্ছে স্যুটের যে সমন ইস্যু করার যে খরচ সেটা অবশ্যই প্লেন্টিভ দেবে। বোঝা গেল? ইজ দেয়ার এনি কনফিউশন? স্যার এটার সাথে পিআইএল এর ডিফারেন্সটা কি? পিআইএল হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা পিআইএল করা হয় হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। পিআইএল একটা রিট জুরিসডিকশনের বিষয়, আর এটা হচ্ছে সিভিল ম্যাটারের বিষয়। তো পিআইএল আর এটার ভিতরে খুব বেশি তফাৎ নেই, তবে পিআইএল এর অনেক ডিটেইল পড়াশোনা আছে, অনেক ডিটেইল বিষয় আছে, সেগুলোর সাথে এটার কানেকশন খুবই কম। আহ তোমার হচ্ছে এটাতে খালি তোমার কোর্টের পারমিশন লাগে, এতটুকুই। এখানে সবার ডিরেক্ট ইন্টারেস্ট থাকা লাগে, এটাও ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এখানে সবার একটা ইন্টারেস্ট থাকতে হবে এবং কোর্ট যদি পারমিট করে তুমি প্লেইন্টিফ হিসেবে মামলা করতে পারো। বাট পিএল এর বিষয়টা একটু আলাদা। ওটা আসলে ওটা কোনো স্ট্যাটিউটরি রাইট না। বোঝা গেল? এই যে আমাদের সিপিসির আন্ডারে যে রাইটটা, এটা একটা স্ট্যাটিউটরি রাইট, এটা আইনেই বলে দিছে তোমার এই রাইটটা আছে। কিন্তু পিআইএল এর বিষয়ে আসলে সরাসরি আইনে বলা নাই। ওটা কোর্টের ডিসক্রিপশন, কোর্ট চাইলে দিতে পারে, না চাইলে তোমাকে দেবে না রেমিডি। বুঝছো? বুঝতে পারছি স্যার। ওকে, তো 8 নম্বর রুল নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারোর? থাকলে বলো, এখনই সমাধান করে দিই। আচ্ছা, তাহলে 1 নম্বর অর্ডার থেকে আমরা কি কি জিনিস করছি? কে কে প্লেন্টিফ হতে পারবে? রুল 1 অর্ডার 1। কে কে ডিফেন্ডেন্ট হতে পারবে? রুল 1 অর্ডার 3, সরি, অর্ডার 1 রুল 3। তারপরে তোমার হচ্ছে এরপরে চলে গেলাম আমরা একজনের মানে তোমার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট কত নম্বর অর্ডারে আছে? 1 নম্বর অর্ডারে 8 নম্বর রুলে আছে। মিস জয়েন্ডার নন জয়েন্ডার নিয়ে বলা আছে কথায় 1 নম্বর অর্ডারে 9 নম্বর রুলে বলা 9 আছে। নম্বর। আচ্ছা, মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হলে সেটার কনসিকুয়েন্স কি? সেটার কনসিকুয়েন্স হচ্ছে মামলা ডিফিটেড হবে না, মামলার কোনো ক্ষতি হবে না, মামলা যেভাবে ছিল ওইভাবে চলতে থাকবে। এটা রেমিডি হচ্ছে তোমার রুল 10। এখানে বলতেছে আদালত চাইলে স্ট্রাইক আউট করতে পারে, অথবা তুমি অ্যাপ্লিকেশন দিলেও সেটাকে স্ট্রাইক আউট করে ঠিক লোককে এখানে পার্টি হিসেবে জয়েন করানো যেতে পারে। আর হচ্ছে অপর পক্ষ যদি অবজেকশন দিতে হয় তাকে অবজেকশন দিতে হবে আর্লিয়েস্ট পসিবল টাইমের ভিতরে। সর্বোচ্চ তাকে টাইম দেওয়া হবে তোমার ইস্যু ফ্রেম করা পর্যন্ত। আর ইস্যু ফ্রেমের পরে সে যদি তোমার হচ্ছে অবজেকশন দিতে চায়, আদালত কোনো অবজেকশন নেবে না। তো টোটাল এই কয়টা রুল এখানে লাগবে, আর লাগবে না। বুঝা গেল? ওকে, 1 নম্বর অর্ডার মোটামুটি কমপ্লিট।
এবার 2 নম্বর অর্ডারে আমাদের কোনো রুলই ইম্পর্টেন্ট না, একটা রুল তোমরা দেখতে পারো, সেটা হচ্ছে এই রুলটা, যে তোমার ফ্রেম অফ স্যুট। হোয়াট ইজ ফ্রেমিং অফ স্যুট? আচ্ছা, আমি একটু ব্যাটারিটা চার্জ, মোবাইল ল্যাপটপটা চার্জে লাগাই, তোমরা একটু লাইনে থাকো। ফ্রেমিং অফ স্যুট, আচ্ছা, আমি তোমাদের এতদিনে একটা আলোচনা দিছি, সবসময় একটা জিনিস বলি, যে যখনই আমাদের সিপিসি বা কোনো একটা মামলা করা হয়, তখন আমাদের একটা জিনিস মাথায় রেখে আমরা মামলা করব, সেটা হলো যত দ্রুত সম্ভব মামলাটা যাতে ডিসপোজ করা যায়। কি বললাম? যত দ্রুত সম্ভব মামলাটা যাতে ডিসপোজ করা যায়, মানে একই বিষয় নিয়ে যাতে আমাদের বারবার কোর্টে না আসতে হয়। এই জিনিসটা তো জানেন নাকি? জি জানো স্যার। না? হ্যাঁ, একই বিষয় নিয়ে যাতে আমাদের বারবার কোর্টে না আসতে হয়। তো তার মানে তুমি যখন একটা মামলা ফ্রেম করবা বা একটা স্যুট ফ্রেম করবা, বা এজ এ লয়ার যখন তুমি হচ্ছে একটা মামলা লিখবা, তখন তোমার উদ্দেশ্য হবে যাতে করে যতটুকু সম্ভব একই মামলার ভিতরে তোমার সমস্ত রেমিডি যাতে তুমি বের করে আনতে পারো। বোঝা গেল? তো ফ্রেমিং অফ স্যুটের উদ্দেশ্য কি, এটা নিয়ে প্রশ্ন হয়। এই যে দেখো, এভরি স্যুট শ্যাল বি ফ্রেমড অ্যাজ ফার অ্যাজ পসিবল so as to afford grounds for final decisions upon the subject in disputes and to prevent further litigation concerning them। তার মানে একটা মামলা করার এবং মামলা তৈরি করার বা মামলা লেখার বা একটা প্লেন্ট লিখবা এমন ভাবে যাতে করে এটা এমন ভাবে লিখবা যে এটার ভিতরে এটা দ্বারাই যেন সমস্ত ফাইনাল ডিসিশন আসে, এবং আর যেন নতুন করে কোনো মামলা টামলা না করা লাগে। এটা হচ্ছে তোমার মামলা করার মূল উদ্দেশ্য। তাহলে পরীক্ষায় যদি ভাইভাতে প্রশ্ন করে যে একটা মামলা করার মূল উদ্দেশ্য কি, মামলা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ফাইনাল ডিসিশন পাওয়া যায় এবং আর ফার্দার কোনো মামলা টামলা না করা লাগে। এটা বলা আছে অর্ডার টুর রুল 1-এ। এটাই লাগবে, এর বাইরে আর লাগবে না করতে। ঠিক আছে? তো অর্ডার টু রুল 1। রুল 1, হ্যাঁ, আর লাগবে না। এই ইলাস্ট্রেশনটা তোমরা দেখবা, এই ইলাস্ট্রেশন থেকে প্রশ্ন হতে পারে, রিটেনে প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রিলিটে নরমালি হয় না। এই ইলাস্ট্রেশনটা দেখবা, ঠিক আছে? ওকে, মনে থাকবে? পোলাপান, দেখতেছো তোমরা? এই যে ইলাস্ট্রেশনটা দেখবা। জি স্যার। ওকে, ইলাস্ট্রেশনটা দেখবা, এটাই অর্ডার 1 রুল 1 এর অর্ডার 1, স্যার অর্ডার 2 অর্ডার না অর্ডার 1 বলতেছেন? থেকে এতটুকুই। অর্ডার 2 থেকে এই রুল 1 লাগবে আর রুল 3 লাগবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা অর্ডার 1 এ যেটা দেখলাম সেটা হচ্ছে জয়েন্ডার অফ প্লেন্টিভ, জয়েন্ডার অফ ডিফেন্ডেন্ট। জয়েন্ডার অফ প্লেন্টিভ, জয়েন্ডার অফ কি? ডিফেন্ডেন্ট। মানে কখন একের অধিক ব্যক্তি মামলা করতে পারে অথবা একের অধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়, এটা সহজ। এবং তুমি যদি আহ কি বলে একটা অর্ডার পরে যাও, অর্ডার 2 তে যাও, তাহলে একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন জিনিসটা কি? কজ অফ অ্যাকশন হচ্ছে মামলার কারণ। আচ্ছা, তোমাকে কেউ একটা সাইকেল ছিল তোমার, সেটা কেউ কেড়ে নিছে, তো এটা একটা কজ অফ অ্যাকশন। তো এই এই ক্ষেত্রে তুমি একটা মামলা করতে পারো। কি মামলা করতে পারো? তুমি সাইকেলটা পুনরুদ্ধারের মামলা করতে পারো। অথবা তোমার একটা জমি আছে, সেই জমিটা কেউ কেড়ে নিছে, তাহলে সেই জমিটা পুনরুদ্ধারে তুমি মামলা করতে পারো। এখানে কজ অফ অ্যাকশন কয়টা? একটা। একটা কজ অফ অ্যাকশন, একটাই মামলা। এখন কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে একই ঘটনাতে একাধিক কজ অফ অ্যাকশন আছে, মানে একাধিক মামলা করার তোমার গ্রাউন্ড তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, ক্রিমিনাল লয়ে যেমন হয় অনেক সময়, মনে করো কোনো একজন ব্যক্তি কারোর বাসায় গিয়ে প্রথমে বাড়ির যে দারোয়ান আছে তাকে এক চড় মেরে তাকে অজ্ঞান করে দিয়েছে, দাঁতটা ভেঙে গেছে। তো এটা একটা গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট না? দাঁত জি ভেঙে স্যার, গেলে গুরুতর গ্রিভিয়াস আঘাত হার্ট হবে, করছে। গুরুতর আহত। তারপরে সে ভেতরে ঢুকলো, ভেতরে ঢোকার পরে ওখানে তোমার যত জমি টাকা পয়সা আছে সবগুলো নিল। তো তার মানে সেটা হলো রবারি, সবার সামনে যেহেতু নিছে এবং কানে বন্দুক ঠেকাইছে, তো এটা একটা রবারি। তো রবারি করলো, রবারি করে ওই বাড়ির, মনে করো একটা গাছ ছিল, ফুল গাছ ছিল, ফুল বাগান ছিল, সেটাকে ডিস্ট্রয় করলো। তো এটা হলো মিথচিপ। মিথচিপ তো বোঝো নিশ্চয়ই, মিসচিপ। মিসচিপ মানে হচ্ছে তোমার ক্ষতি সাধন করা, কারোর জমি জমা নষ্ট করা, অমুক তমুক, গাছ জি কেটে স্যার। দেয়া, এই সবগুলোকে বলে মিসচিপ। তো মিসচিপ করলো সে। এখানে দেখো তিনটা কজ অফ অ্যাকশন। মিসচিপ একটা অপরাধ,
দাঁত ভেঙে দেয় একটা অপরাধ, আবার তোমার হচ্ছে রবারি তো অপরাধী। এখন সে চাইলে 3টা আলাদা আলাদা মামলা করতে পারে, অথবা সে একই মামলাতে 3টা কজ অফ অ্যাকশনকে একসাথে যুক্ত করতে পারে। তো সিপিসিতেও এরকম ঘটনা ঘটে অনেক সময়, একই ঘটনার ভিতরে 3-4টা মামলা করার এলিমেন্ট তৈরি হয়। তখন তুমি চাইলে একাধিক মামলা না করে একটা মামলার ভিতরে সমস্ত কজ অফ অ্যাকশনকে যুক্ত করতে পারো। তবে মনে গ্রাউন্ড রাখতে হিসেবে হবে, ঢুকাই দিতে পারি। হ্যাঁ, তবে মনে রাখতে হবে এই কজ অফ অ্যাকশন গুলো অবশ্যই কানেক্টেড থাকতে হবে একে অপরের সাথে। যেমন আমি প্রথম যে গল্পটা বললাম, এখানে কিন্তু একই দিনের ঘটনাতে তোমার সবকিছু হয়েছে, তার মানে কি এটা একে অপরের সাথে কানেক্টেড একটা ঘটনা, তো এই জন্য তুমি একসাথে আনতে পারছো। তো কজ অফ অ্যাকশন তোমার এমন হতে হবে যে প্রতিটা কজ অফ অ্যাকশন একে অপরের সাথে সামহাও কানেক্টেড থাকতে হবে, তখন তুমি জয়েন্ডার করে একই লোকের বিরুদ্ধে বা একাধিক লোকের বিরুদ্ধে তোমার রেমেডি পাইতে পারো। তো এটা আমাদের আইনে চায় যে তোমার একই মামলাতে তুমি সমস্ত কজ অফ অ্যাকশন যুক্ত করে মামলাটা করে ফেলো, যাতে করে ফার্দার কোনো লিটিগেশন না করতে হয়। তো এটাকে বলে তোমার জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। এটা অর্ডার 2 এর রুল 3 তে বলা আছে। পরীক্ষাতে নর্মালি তোমার প্রশ্ন হয় যে জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন কত নম্বর রুলে বলা আছে, এতটুকু জানলেই চলে। পরীক্ষাতে রিটেনে প্রশ্ন নর্মালি এখান থেকে হয় না। রিটেনে প্রশ্ন যদি হয় সেটা হলো প্লেনটিফ এবং ডিফেন্ডেন্ট কে কখন তোমার জয়েন্ডার করা যায়, এটা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, ওকে। এখন দেখো এই সেম জিনিসটা আগের যে 13 নম্বর রুলে পড়লাম, যে অবজেকশন কখন দিতে হবে, এই সেম বিষয় এই কজ অফ অ্যাকশনের ক্ষেত্রেও তোমার অবজেকশন এই জায়গায় বলা আছে কখন দিতে হবে, সেম টাইম। এই যে দেখো, তোমাকে আর্লিয়েস্ট পসিবল টাইমে দিতে হবে যদি কজ অফ অ্যাকশনের অ্যারাইজ করে তুমি জয়েন্ডার না করো বা ভুলভাল কজ অফ অ্যাকশন জয়েন্ডার করে ফেলছো। এই ক্ষেত্রে তোমার বিপরীত পক্ষ যদি তোমাকে অবজেকশন দিতে যায়, সে অবশ্যই অবশ্যই আর্লিয়েস্ট টাইমের ভিতরে করবে, আর যদি না হয় ইস্যু ফ্রেম যতদিন না হচ্ছে তার আগ পর্যন্ত সে দিতে পারবে। তো এটা আর এটা একই কথা বলছে। এটা হচ্ছে জয়েন্ডার অফ প্লেইন্টিভ ডিফেন্ডেন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশনের ক্ষেত্রে, সেম কথা। তার মানে আমাদের এখানে রুল লাগলো হচ্ছে বেসিক্যালি অর্ডার 1 এর রুল লাগলো হচ্ছে তোমার অর্ডার 1 এর রুল 1 এবং 3, তারপরে রুল 8, তারপরে রুল 10, রুল 9, রুল 10, তারপরে তোমার হচ্ছে রুল 13। এটা হচ্ছে অর্ডার 1 এ। অর্ডার 2 তে হচ্ছে রুল 1, তারপরে তোমার হচ্ছে রুল 3, এন্ড 3 সাথে কানেক্টেড হচ্ছে রুল 7। ঠিক আছে, এতটুকু বুঝছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, আচ্ছা। এখন উকিল সাহেবদের একটা অর্ডার আছে। উকিল সাহেবদের অর্ডার হচ্ছে এইটা, রুল 3, এই অর্ডার 3, এর বাইরে কিছু লাগবে না। রেকগনাইজড এজেন্ট অ্যান্ড প্লিডার্স, মানে তুমি নিজেও যে মামলা করতে পারো। পরীক্ষা অনেক সময় প্রশ্ন হয় যে আপনি কি নিজে নিজে নিজের মামলা লড়তে পারেন কিনা। হ্যাঁ, নিজে নিজে নিজের মামলা লড়া যায়। আর আপনি যদি কাউকে নিয়োগ দিতে চান একজন আপনার পক্ষ থেকে, কত নম্বর অর্ডারের আন্ডারে নিয়োগ দেবেন, সেটা হচ্ছে এই জায়গায় অর্ডার 3 এর আন্ডারে নিয়োগ দিতে হয়। ঠিক আছে, অর্ডার 3 এর আন্ডারে নিয়োগ দিতে হয়। যে অ্যাপয়েন্টমেন্ট অফ এ প্লিডার, দেখো এই যে দেখো অর্ডার 3 রুল 4, আপনি আপনার পক্ষ থেকে কোনো উকিল নিয়োগ দিলে কত নম্বর অর্ডারে দেবেন, 3 নম্বর অর্ডারে 4 নম্বর রুলের আন্ডারে। ঠিক আছে, এখানে এই যে তোমার ওকালতনামা সাইন করতে হবে। ওকালতনামা সাইন করার মাধ্যমে তুমি কাউকে তোমার পক্ষ থেকে একজন উকিল নিয়োগ দিতে পারবা। এই যে দেখো, এটা হচ্ছে অর্ডার 3 রুল 4। সো এইগুলো ভাইবার কোশ্চেন, বুঝছো? মাথায় রাখো, আর লাগবে না এখান থেকে কিছু। অর্ডার 4 আমরা অলরেডি পুরোটাই পড়ে ফেলছি। মামলা কিভাবে রেজিস্ট্রি হয় এটা অর্ডার 4 এর রুল 2 তে বলা আছে, এবং কি কি জিনিস লাগে সেটা অর্ডার 4 এর রুল 1 এ বলা আছে। এটা অলরেডি আমরা পড়ছি। অর্ডার 3 কত আচ্ছা, নাম্বার রুলটা বললেন? অর্ডার 3 রুল 4 ইম্পর্টেন্ট। অর্ডার 3 রুল 4 এ যেটা বলছে সেটা হচ্ছে কিভাবে একজন উকিল নিয়োগ দিবা, তুমি কাকে যখন নিয়োগ দিবা সেটার পদ্ধতি কি, মানে অ্যাপয়েন্টমেন্ট অফ এ প্লিডার, তোমার পক্ষ থেকে কোনো উকিল নিয়োগ করার প্রসেস, কোর্টে গিয়ে যে তোমার পক্ষ থেকে দাঁড়াবে সেটার প্রসেস তোমার হচ্ছে অর্ডার 3 রুল 4 এ বলা আছে, এবং কাকে নিয়োগ দিতে পারবা, নিয়োগ দিলে প্রসেস কি, সেটা অর্ডার 3 রুল 4। তাহলে আমাদের 1 নম্বর অর্ডার 2 নম্বর অর্ডারের রুলগুলো মনে রাখবা, কোন কোন রুলগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লাগবে, আমি তাও লিখে দেবো, নোট করে দেবো যখন। আর অর্ডার 3 হচ্ছে তোমার কোনটা কোনটা লাগবে, শুধুমাত্র একটা রুলই লাগে, সেটা রুল 4 আর কি বেসিক্যালি। আর অর্ডার 4টা আমরা পড়ছি আগেই। অর্ডার 7 আমরা পড়ছি। আমরা এবার যেটা পড়বো সেটা হলো তোমার আহ স্যার, অর্ডার সমন। 4 এর রুল কোনটা কোনটা পড়াইছেন যেন? অর্ডার 4 এর 2টা রুলই পড়াইছি আমি। 1 আর রুল 2? 1 রুল 2 দুটাই পড়াইছি।
দুইটাই স্যার পড়াইছি অর্ডার রুল 1 অর্ডার 5 কি লাগবে না সমন? অর্ডার 5 লাগবে, অর্ডার 5 লাগবে। অর্ডার 5 কে বলে তোমার হচ্ছে সমনজারির প্রসেস। জি স্যার, মানে এটা তুমি পড়ছি আমরা এক্সামের সময় আসছিল। পড়াইছে না তোমাদের টিচাররা আগে জি স্যার, এটা সার্ভিস অফ এক্সামে সার্ভিস? আসছিল আমাদের। এটা লাগবে, লাগবে, এটা পরে কালকে পড়াবো, আজকে পড়াবো না তোমাদের আমি। আজকে এইটুকুই দেখালাম, আমি র্যাপ আপ করলাম বেসিক্যালি। 5টা পড়তে হবে, 6 পড়তে হবে আর 9 পড়তে হবে। এটা পড়লে তোমাদের সিপিসির মোটামুটি তোমার 50% এর কাছাকাছি কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। মানে এখান থেকে একটা কোয়েশ্চেন হয়ে যাবে, সিপিসি 2টা কোয়েশ্চেন লিখতে হয় না, একটা কোয়েশ্চেন পেয়ে যাবে এখান থেকে, বুঝছো রিটেনে। তবে প্রিলির জন্য আরো পড়তে হবে, পড়তে হবে বলতে বাকি যত যত আগাইতে থাকবো ওগুলা প্রিলির জন্য লাগবে। বাট অর্ডার 9 পর্যন্ত পড়লে একটা কোয়েশ্চেন হয়ে যাবে, বোঝা গেল? হ্যালো, তোমরা কি আমার স্যার কথা শোনো? আজকে তাহলে এই পর্যন্ত থাক। আজকে আর পড়াবো না তো, আজকে এই পর্যন্তই। ওকে, তাহলে এতটুকুই থাকলো। এটা একটু ভালো করে পড়ো, কালকে আমার ছুটি আছে।